প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। এই এপিসোডে যেই বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেইটি কোনো না কোনোভাবে আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে জড়িত। অন্তত এইটুকু বলতে হবে বা বলতে পারি যে যারা ইন্টারনেট ব্যবহার করেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন, কোনো না কোনোভাবে তাদের জীবনের সঙ্গে সম্পর্কিত এই টপিকটি। তো সেই জন্যে আসলেই গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনুরোধ করব এপিসোডের শেষ পর্যন্ত সঙ্গে থাকবার জন্য এবং সেই জন্য আগাম ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে রাখছি। তো কথা বলবো ইন্টারনেটের সন্তান বা ইন্টারনেট চাইল্ড অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমের সন্তান, ভাইরাল শব্দটি নিয়ে। তো ভাইরালের বংশ পরিচয় ঠিকুজি কুষ্টি ঠিক সেইভাবে হয়তো বলা যাবে না, বাট না গেলেও বিষয়টি নিয়ে একটু ব্যবচ্ছেদ করবো, আজ ময়নাতদন্ত করবো অন্যভাবে বলতে গেলে। আর এইটি করতে আমাকে বাধ্য করেছে অতি সাম্প্রতিক সময়ে একটি ডায়ালগ ভাইরাল হয়েছে। তো সেই ডায়ালগ নানা রকম প্রতিক্রিয়া তৈরি করেছে। সেইটি নিয়ে কেউ বানাচ্ছে মিম, কেউ বানাচ্ছে ফটোকার্ড, কেউ বানাচ্ছে ভিডিও থেকে হচ্ছে আরও ভিডিও, নানাভাবে সেটি চর্চা হচ্ছে এখন সারা দেশে। তো সেটি নিয়ে কথা বলবো। আর তার আগে ভাইরাল শব্দটি একটু ব্যবচ্ছেদ করে দেখবো এই শব্দটি আসলে কি, কোত্থেকে এসেছে। তো আমরা এখন ভাইরালের আলোচনা মূলত সীমিত রাখবো ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রে। বাট আসলে শুরুতে এইটির আদি ব্যবহার সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল না, ভাইরাসের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনেক সময় ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলেন চেক করে কোনো স্কিনের সমস্যা হলে বিশেষভাবে যে এটি ভাইরাল ইনফেকশন, অর্থাৎ ভাইরাস ঘটিত একটি সংক্রমণ বা ইনফেকশন। তো ভাইরাল শব্দটি ইংরেজি ব্যাকরণের দিক থেকে বিশেষণ বা অ্যাডজেক্টিভ, ভাইরাস থেকে এসেছে ভাইরাল। তো এই বিষয়ে আর কথা বাড়াবো না। তো মূলত এইটিই ছিল ব্যবহার, আর এটি ভীতি ছড়াতো এক সময়। যখনই বলা হতো ভাইরাল, ভাইরাস, সঙ্গত কারণেই আমরা ভয় পেতাম। তো সেইটি এখন আর শুধু ভয় ছড়ায় না, সেটি ছড়ায় কখনো কখনো আনন্দ, কখনো কখনো উচ্ছ্বাস, কখনো কখনো বিভ্রান্তি, কখনো কখনো ঘৃণা। তো নানাভাবে নানা ডিমেনশনে এইটির ব্যবহার এখন চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তো এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এর ব্যবহার কবে থেকে শুরু হলো? ভাইরাস থেকে ভাইরাল সেটি তো বললাম, সেটি অনেক আগে থেকেই চলছে, যুগ যুগ ধরে চলছে, ডিকশনারিতে আছে। বাট সামাজিক যোগাযোগ মাধ্যমে কবে থেকে শুরু হলো? যদ্দূর জানা গেছে 2000 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন লেখক 2000 সালের 31 জুলাই তিনি firstcompany.com নামক একটি ওয়েবসাইটে একটি আর্টিকেল লেখেন। আর সেই লেখকের নাম ছিল সেথ গডিন। তো সেথ গডিন যে আর্টিকেলটি লিখেছিলেন firstcompany.com-এ, সেইটির টাইটেল ছিল আনলিশ ইউর আইডিয়া ভাইরাস। আপনার আইডিয়ার যে ভাইরাস আছে সেটির লাগাম ছেড়ে দিন, লাগামহীনভাবে সেটিকে ছেড়ে দিন। তারপর কথা ছিল সেখানে হ্যাভ দ্য আইডিয়া বিহাইন্ড ইউর অনলাইন এক্সপিরিয়েন্স গো ভাইরাল। আপনার অনলাইন অভিজ্ঞতার যে অনলাইনের পেছনে আপনার যে অভিজ্ঞতা আছে সেটিকে ভাইরাল হতে দিন। সেই থেকে ভাইরাল শব্দটি চলছে সব জায়গায়, অনলাইনে, সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর আমরা দেখছি সামান্য থেকে সামান্য জিনিস ভাইরাল হয়ে উঠছে এবং সেইটি নিয়ে আমরা খুব ব্যস্ত হয়ে পড়ছি। তো প্রিয় দর্শক শ্রোতা, আজ এই এপিসোড বানাবার উৎসাহ, আগ্রহ, উদ্দীপনা যেই কারণে পেয়েছি সেটি হলো লালমনিরহাটের অজ পাড়াগাঁয়ের সাধারণ মানুষ ইমান আলী। ইমান আলী প্রায় 20 বছর আগে লালমনিরহাট ছেড়ে বসবাস করা শুরু করেছিলেন ঢাকা সংলগ্ন গাজীপুর জেলায়। আর তিনি পেশা হিসেবে বেছে নিয়েছিলেন অভিনয়। বিভিন্ন মাধ্যমে তিনি অভিনয় করতেন। কখনো কখনো কন্টেন্ট ক্রিয়েটররা তাকে ব্যবহার করেন তাদের কন্টেন্ট ক্রিয়েশনে, আবার কখনো কখনো তিনি নিজেই অভিনয় করেন কোনো জায়গায়। ছোটোখাটো অভিনয় করে তিনি জীবিকা নির্বাহ করেন। পরিবার নিয়ে 20 বছর ধরে প্রায় গাজীপুরে থাকছিলেন। তো অতি সম্প্রতি তার একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে যেখানে তাকে বলতে শোনা যায় হাত দেখার ভান করছিলেন তিনি, বা গণকের কাজ করছিলেন, অনেকে সেটিকে কবিরাজও বলছেন। তো গণক, জ্যোতিষ, কবিরাজ, এই যে কোনো কিছুর ভূমিকায় তিনি এক তরুণকে বলছিলেন রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক। তো এই বক্তব্য ভাইরাল হয়েছে, মুহূর্তেই ছড়িয়ে পড়েছে হরকা বানের মতো।
হরকা বান যেমন আসে আবার তেমনি যায়, ঠিক সেভাবে মুহূর্তে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আর হয়ে গেছে ভাইরাল। এইটি চর্চা এখন সব জায়গায়, সাধারণ মানুষের মধ্যে, নেটিজেনদের মধ্যে সাধারণ মানুষের সংখ্যায় বেশি আমরা, অসাধারণ মানুষদের মধ্যেও চলছে সেই চর্চা। আর এই ভাইরাল হওয়া ইমান আলীকে এখন ব্যবহার করা শুরু করেছে বিভিন্ন কোম্পানিগুলো। বিভিন্ন কোম্পানি থেকে তার ডাক পড়েছে, হয়তো বিজ্ঞাপন দিতে হবে তাকে বা কিছু একটা করতে হবে। ইমান আলীর জনপ্রিয়তা পুঁজি করবার জন্যে নানা মহল ব্যস্ত হয়ে পড়েছে। আর ভাইরাল বিষয়টি আসলে এরকমই, অনেককে একেবারে আলোর সামনে নিয়ে আসে, স্পটলাইটে নিয়ে আসে। অজ্ঞাত কোনো মানুষ হঠাৎ করে খুব পরিচিত হয়ে ওঠেন ভাইরাল হওয়ার কারণে। তো ইমান আলীর এই অবস্থাই হয়েছে। ইমান আলী এখন বাংলাদেশে একটি পরিচিত ফেস। আপনি ফেসবুকে ঢুকেন বা অন্য কোনো সামাজিক মাধ্যমে, ইউটিউবে ঢুকেন, ইমান আলীকেই পাওয়া যাবে শুধু। আর ইমান আলীকে কেন্দ্র করে অসংখ্য রকমের মিম হয়েছে, ভিডিও হয়েছে, ট্রল হচ্ছে তাকে নিয়ে কখনো কখনো। তো এই বিষয়টি আমাদের নতুনভাবে ভাবতে সাহায্য করেছে অনেক বিষয়ে আসলে। আর এই ইমান আলীকে নিয়ে আমাদের অতি উচ্ছ্বাসকে কেন্দ্র করে ছোট পর্দার জনপ্রিয় মুখ নিলয় আলমগীর একটি ফেসবুক পোস্টে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মঙ্গলবার 19 মে। তো নিলয় আলমগীরের পোস্ট একটু ঘুরে আসতে চাইছি প্রিয় দর্শক শ্রোতা। নিলয় আলমগীর তার ফেসবুক পোস্টে লিখেছেন, রাগ করলা বলতে বলতে তাকে ভাইরাল করো, তারপর তাকে দিয়ে শোরুম উদ্বোধন করাও, অ্যাওয়ার্ড প্রোগ্রামে ইনভাইট করে অ্যাওয়ার্ড দাও, তারপরে স্ট্যাটাস দাও রুচির দুর্ভিক্ষ। প্রিয় দর্শক শ্রোতা, খুবই সংক্ষেপে নিলয় আলমগীর অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা কিন্তু এটিই করছি, এবং কি করছি, কেন করছি সব সময় তা ভাবছিও না, জাস্ট করছি। আচ্ছা, স্রোতে গা ভাসাচ্ছিও বলা যেতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা নিশ্চয়ই ভুলে যাইনি 2025-এর মার্চের দিকের কথা, মার্চের শেষের দিকে কারওয়ান বাজারের রনির কথা। তরমুজ বিক্রেতা রনি, নিশ্চয়ই এখন অনেকের মনে পড়ছে। তো তরমুজ বিক্রেতা রনি তখন বলবার চেষ্টা করছিলেন তিনি তরমুজ বিক্রি করবার জন্য, হকাররা অনেক কিছু বলেন, হাঁক ডাক করেন। তো তিনি বলছিলেন ওই কিরে মধু মধু, অর্থাৎ তিনি যে তরমুজগুলো বিক্রি করছিলেন সেই তরমুজগুলো খেতে খুব মিষ্টি হবে, মধুর মতো, সেই কথা তিনি বোঝাচ্ছিলেন। চা বিক্রয় করেন যারা, তারা চা গরম, অনেক সময় গরম ঠিকমতো বলা হয় না, বারবার বলতে বলতে গতি চলে আসে, সেটি হয়ে যায় চা গরম থেকে গ্রাম হয়ে যায়, আরও অনেক কিছু হয়ে যায়। পাড়া মহল্লায় যেসব ভাঙ্গারিরা ডেকে ডেকে জিনিসপত্র কেনেন, তারা অনেক সময় কি বলেন আমরা ঠিকমতো বুঝতে পারি না, ধ্বনি বিপর্যয় ঘটে। আচ্ছা, তো এরকম হকাররা অনেক কিছুই বলেন। তো সেই কারওয়ান বাজারের রনি তার তরমুজের বিজ্ঞাপন দিচ্ছিলেন, সেইটি ভাইরাল হয়েছিল গত বছর। আর সেইটি নিয়ে উন্মাদনা চলেছে নেট দুনিয়ায় কয়েক সপ্তাহ, কয়েক মাস। তো আমরা এখন রনিকে ভুলে গেছি, বাট সেই উন্মাদনায় রনির কিছু ক্ষতি হয়েছিল প্রিয় দর্শক শ্রোতা। রনি দুঃখ করে একসময় বলছিলেন যে আমার আশেপাশের তরমুজ বিক্রেতারা তো এখনও ব্যবসায় আছেন, তারা কিছু করে খাচ্ছেন, কিন্তু আমি তো কিছু করতে পারছি না, কারণ আমি তরমুজ বিক্রি করতে গেলেই লোকেরা আমাকে ঘিরে ধরে, আমাকে নানা প্রশ্ন করে, আমি আর তরমুজ বিক্রি করতে পারি না, আমার কাছে লোকেরা আর আসেন না, আমার জীবিকাই বন্ধ হয়ে গেছে। খুবই দুঃখজনক এবং বিপজ্জনক কথা, খ্যাতির বিড়ম্বনা। তো খ্যাতির বিড়ম্বনা ঘটেছে রনির ক্ষেত্রে। এর আগে আরেকজন ভাইরাল হয়েছেন, একেবারে পুরো দেশব্যাপী মানুষ তাকে চেনেন, জিরো থেকে লোকেরা তাকে বানিয়ে ফেলেছে হিরো আলম। প্রিয় দর্শক শ্রোতা, বগুড়ার হিরো আলমের কথা বলছি। অজপাড়া গায়ের সেই হিরো আলম, তাও নানা কারণে, অভিনয়, তারপর মিউজিক ভিডিও ইত্যাদি ইত্যাদি কারণে তিনি ভাইরাল হন। আর তার সেই ভাইরাল স্টেটাস তাকে একটি সময়ে জাতীয় পর্যায়ে নিয়ে আসে। তিনি নির্বাচনে দাঁড়াবার মতো দুঃসাহস দেখান জাতীয় সংসদ নির্বাচনে। আমার এই কথাটি হয়তো অনেকে ভুলভাবে নেবেন যে আমি কেন দুঃসাহস বলছি, নির্বাচনে দাঁড়াবার অধিকার তো সবারই আছে। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়ে আমার কোনো দ্বিমত নেই, আর সেই জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা লাগবে বা বিশেষ যোগ্যতা লাগবে এমন কোনো ব্যাপার নেই, হতেই পারে। বাট হিরো আলম যখন নির্বাচনে দাঁড়িয়েছিলেন, তিনি শুধুই তার ভাগ্যে যেটি ঘটেছিল, ট্রল হতে হয়েছিল তাকে, আর কিছুই হয়নি। লোকেরা তাকে ব্যঙ্গ বিদ্রুপ করছিলেন অন্যায়ভাবে, সেটি আমি বলবো, তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করবার কোনো মানে নেই, বাট করা হয়েছিল। কারণ হিরো আলমের মতো কাউকে বাংলাদেশের ভোটাররা সংসদে চাননি, তারা আরও সিরিয়াস কাউকে চেয়েছিলেন। সেই অর্থে বলেছিলাম যে হিরো আলম গ্রামে মানুষের বিনোদন যোগাতেন, আমোদিত করতেন মানুষকে, সেইটি ঠিক আছে, সেইটি এক বিষয়।
কিন্তু জাতীয় সংসদে তার কাজ কি আসলে? এনিওয়ে, তো সেই হিরো আলমকে আমরাই তৈরি করেছি, পরবর্তীতে আবার আমরাই তার নিন্দা করেছি যে কেন তিনি এরকম ভাঁড়ের মতো আচরণ করছেন, কেন তিনি সংসদ নির্বাচনে দাঁড়িয়েছেন, কেন তিনি এটা করছেন ওটা করছেন, ব্যক্তি জীবনেও নানা ঝামেলায় তিনি জড়িয়ে পড়েছেন। তো আমরা কিন্তু তাই করছি, আমরা নেটিজেনরা আমরা যে কোনো কিছুকে ভাইরাল করে দিচ্ছি। কেন প্রিয় দর্শক শ্রোতা? আমরা কি একবার নিজেকে জিজ্ঞেস করেছি যদি নিলয় আলমগীরের সঙ্গে আমি একমত হতে চাই, নিশ্চয়ই দোষের কিছু হবে না? এই প্রশ্ন কি আমরা কখনো নিজেদের করেছি যে ওই কিরে মধু মধু, ওই কথাকে বারবার শেয়ার করা, লাখো কোটি বার শেয়ার করে রনিকে ভাইরাল করে দেওয়া, অবশেষে তাকে আউট অফ বিজনেস করে দেওয়া খুব দরকার ছিল? কি পেয়েছি আমরা ওই বিষয়টিকে ভাইরাল করে, ওই বক্তব্যকে? আর এটি ভাইরাল করবার মতো কি ছিল আসলে? আমি তো কিচ্ছু খুঁজে পাইনি সেখানে ব্যক্তিগতভাবে। আচ্ছা, এখন হিরো আলমকে জিরো থেকে হিরো বানাবার পেছনে কি ছিল আসলে? আমি যখন এই মানুষটিকে দেখেছি আমার তার জন্য খারাপ লেগেছে, কারণ লোকেরা যখন তাকে ট্রল করছে, তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা হচ্ছে, তো আমার ভালো লাগেনি বিষয়টি। এর চেয়ে ভালো ছিল তার ভাইরাল না হওয়া, তাহলে তাকে এই ব্যঙ্গ বিদ্রুপের শিকার হতে হতো না। আচ্ছা, তো এখন আবার ইমান আলীকে নিয়ে শুরু হয়েছে। ইমান আলী অতি সাধারণ মানুষ, তিনি পরবর্তী বিভিন্ন বক্তব্যে জানিয়েছেন। আজও প্রথম আলোতে দেখলাম ফার্স্ট পেজে সকাল 10টার দিকে বোধহয় প্রথম আলো রিপোর্ট করেছে ইমান আলীকে নিয়ে তাদের ফলো আপ। অর্থাৎ প্রথম আলীও ইমান আলী ব্যবসা ছাড়তে পারেনি, প্রথম কোনো দৈনিকই মধ্যে বাদ নেই, একাধিক নিউজ তাকে নিয়ে প্রচার করা হচ্ছে। এইটিও তো তাকে ভাইরাল করে দেবার একটি মাধ্যম। এখানে ইমান আলীর এই যে অভিনয় কিংবা কৌতুক কিংবা জোক কিংবা এরকম প্রশ্ন, এইটি নিউজ ভ্যালু কতটুকু? সাংবাদিকদের কাছে এই শব্দটির মানে আছে, নিউজ ভ্যালু। অর্থাৎ কোনো একটি খবরকে, কোনো একটি ঘটনাকে নিউজ হতে হলে তার একটা ভ্যালু থাকতে হবে, মূল্য থাকতে হবে। আসলে কি ইমান আলীর এই বক্তব্য, রাগ করলেন, ঠিক না ব্যাঠিক, এটি নিউজ ভ্যালু আছে প্রিয় দর্শক শ্রোতা? আমরা কি নিজেকে একবার জিজ্ঞেস করেছি? অন্তত এই এপিসোড দেখার পর কি একবার নিজেকে জিজ্ঞেস করব যে আমি যেটি শেয়ার করলাম, যদি করে থাকি আমাদের কেউ, ঠিক করেছি কিনা? বা ভবিষ্যতে কি আমরা এমনই করতে থাকবো? আমরা কি সামাজিক যোগাযোগ মাধ্যম এরকম সস্তা কাজেই ব্যবহার করতে থাকবো? আমাদের মূল্যবান সময় এমন সস্তা কাজে আমরা নষ্ট করব? যদি ভাইরাল করতে হয়, গুরুত্বপূর্ণ কোনো বক্তব্যকে ভাইরাল করতে হবে, ফটোকার্ড বানাতে হয়, তো গুরুত্বপূর্ণ সিরিয়াস কোনো মেসেজকে নিয়ে আমাদের ফটোকার্ড বানাতে হবে। আমাদের দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে হবে, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে কথা বলতে হবে, সরকার জনগণের বিপক্ষে দাঁড়ালে সেটির বিরুদ্ধে কথা বলতে হবে, সামাজিক প্রতিবাদের অংশ হিসেবে যে কোনো বিষয়ে আমাদের কথা বলতে হবে। সেই সব বক্তব্য ভাইরাল হতে পারে, বা আমরা সেটিকে সিরিয়াসলি অন্যের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা ভাইরাল করে দিতে পারি, শেয়ার করতে পারি। কিন্তু না বুঝে যাচ্ছে তাই করছি, শেয়ার করছি। এতে করে অনেক মানুষের ক্ষতিও হচ্ছে, সমাজে নানা রকম বিভ্রান্তি তৈরি হচ্ছে, বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, বিদ্বেষ বেড়ে যাচ্ছে। তো আমাদের সম্ভবত একটু সচেতন হবার সময় এসেছে। পৃথিবীর কোনো দেশের লোকেরা, কোনো দেশের নেটিজেনরা এরকম লাগাতার পাইকারি যে কোনো সস্তা বিষয়কে ভাইরাল করে দেয় না, শুধু আমরাই দিই। কেন? আমাদের হাতে অপরন্ত সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোরাঘুরি করবার, এবং একেবারে কানামাছির মতো অন্যদের দেখে অন্যেরা করছেন, অন্যরা শেয়ার করছেন, আমিও করব। অনেককে জিজ্ঞেস করেছি যে আপনি যে না বুঝে এটি শেয়ার করলেন, এটি তো সমাজে অশান্তি সৃষ্টি করবে, ভুল বার্তা যাবে। ও সবাই তো করছে। শিক্ষিত মানুষের আমাকে উত্তর দিচ্ছেন, সবাই তো করছে, সবাই করছে, আপনি কেন করছেন? তাই অনেকে বলবার চেষ্টা করছেন সাধারণ মানুষ এটি করছে। আমি মানি না, সাধারণ মানুষের দোষ দিয়ে আমরা পার পাবো না। অসাধারণরা কি করছে? বিভিন্ন কোম্পানিগুলো যখন এদেরকে মডেল বানাতে চাচ্ছে, এই ভাইরাল মানুষগুলোকে, তাদের কি দায় নেই কোনো? তাদেরও কি আমরা সাধারণ মানুষ বলবো? কর্পোরেট বড় বড় কোম্পানি, তারা এই বক্তব্য ভাইরাল হয়েছে তাই সেই লোকটিকে তারা বিখ্যাত মনে করছে, সেই লোকটিকে ব্যবহার করে তাকে বিজ্ঞাপনে এনে পণ্যের প্রসার বাড়াচ্ছে, সেটিও কি কোনো ভালো কাজ? তাই সাধারণ অসাধারণ নির্বিশেষে সবাই করছে এটি। তো এই কাজটি করা ঠিক আছে কিনা প্রিয় দর্শক শ্রোতা, অনুরোধ করব কমেন্টে জানাতে ভুলবেন না। আপনি এই বিষয়ে কী ভাবছেন? এতক্ষণ তো আমি কথা বললাম, আপনাদের মতামত আমি জানতে চাই। সেগুলো নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, আমি বিশ্বাস করি, এবং আমি মনোযোগ দিয়ে পড়ব। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন আবারও সঙ্গে থাকবার জন্য।